নাহুত ফেদালা, ভেলাদ কাফরিয়ান, এই ঘটনাগুলোর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ঘটনাগুলো আমাদেরকে সংগ্রহ করে যিনি দিয়েছিলেন তিনি কিন্তু আর কেউ নন, আমাদের সবার প্রিয় মোহাম্মদ জুবায়ের ইসলাম ভাই। ওনার পাঠানো একটি ঘটনা আমাদের স্পেশাল এপিসোডে থাকবে না তা কি হয়? এবার উনি এমন একটি রহস্যময় ঘটনা পাঠিয়েছেন যা চিন্তা করলেও শরীরটা শিউরে ওঠে। চলুন সেই ঘটনায় চলে যাই। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন চট্টগ্রামের পাঠানটুলি এলাকার এক বড় ভাই, যার নাম হচ্ছে হিমেল বড়ুয়া। ওখানে যে বড়ুয়াপাড়া রয়েছে সেখানে ওনার বসবাস। মূলত উনি দেশের বাইরে যখন গিয়েছিলেন তখন এই ঘটনাটি শুনেছিলেন। সেই ঘটনাটি জুবায়ের ইসলাম ভাই ওনার কাছ থেকে শুনে আমাদেরকে পাঠিয়েছেন। তো সেই ঘটনায় চলে যাই। তিব্বত থেকে উদ্ভব হওয়া মানস নদীর প্রবাহ কিন্তু প্রায় ৩,২০০ কিলোমিটার এলাকা জুড়ে, যেটি হিমালয়, আসাম আর ভুটানের বুক চিরে অতিবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে। হিমালয়ের নিম্নাঞ্চল যেটা রয়েছে, এই নিম্নাঞ্চল থেকে ইংরেজি ভি এর আকৃতির দুটি গিরিখাত দিয়ে নদীটি ভুটানের মাঝখান দিয়ে ভারতের দক্ষিণ পশ্চিম দিকে আসাম রাজ্যের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা দিয়ে প্রবেশ করেছে। এক কথায় আসাম রাজ্যে প্রবেশের মুখে সুবিশাল পাহাড়ি বনভূমি আবৃত প্রাকৃতিক সৌন্দর্যের যে অসামান্য নিদর্শন রয়েছে, এটা সত্যি মনোমুগ্ধকর। বর্তমানে ভারত ও বাংলাদেশের অনেক ভ্রমণ পিয়াসী মানুষ প্রতি বছর মানসিক প্রশান্তির জন্য ঘুরে আসে মানস নদী সংলগ্ন বিভিন্ন স্থান। গত বছর এই হিমেল বড়ুয়া ভাই উনি ওনাদের একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উনি এবং ওনার এক জ্যাঠাতো ভাই আসামে অবস্থিত ওনাদের বৌদ্ধ ধর্মের একটি প্রাচীন মনেস্ট্রিতে গিয়েছেন। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পর্কের কিছু টানাপোড়েনের কারণে ভিসা জোগাড় করতে বেশ কাঠখড় পোহাতে হয়েছিল ওনাদেরকে। যাক, তারপরও বহু কষ্টের নির্দিষ্ট সময়ের মধ্যেই 1 মাসের ভিসা জোগাড় করে উনি এবং ওনার সেই ভাই পৌঁছাতে পারেন অনুষ্ঠানে। ওনাদের দুজনেরই পরিকল্পনা ছিল যদি অনুষ্ঠানটা 11 দিনের মাঝে শেষ হয় তাহলে অরুণাচল প্রদেশের মানস নদীর বনভূমি সংলগ্ন এলাকা ঘুরে আসবেন। মোটামুটি 8 দিনের মধ্যেই মূল অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় সেই সুযোগটা চলেও আসে। দেরি না করে উনি আর ওনার ভাই পৌঁছে যান পশ্চিম কামেং জেলায়। যতটুকু সম্ভব বনভূমির কাছাকাছি একটি গ্রামে হোমস্টেতে 5 দিনের জন্য ওঠেন উনি আর ওনার সেই ভাই। ভারতে যারা ঘুরতে গিয়েছেন তাদের অনেকে কিন্তু হোমস্টের সাথে পরিচিত। স্থানীয় অধিবাসীরা ট্যুরিস্টদের জন্য নিজ বাড়িতে থাকা এবং খাবারের ব্যবস্থা করে থাকে। তাতে তাদেরও কিছু ইনকাম হয় আর ট্যুরিস্টদেরও বেশ সুবিধা হয়। ছোট ছোট এসব হোমস্টেতে খুব বেশি অতিথি রাখা আসলে যায় না। ওনারা যে হোমস্টেতে উঠেছিলেন সেটি গ্রামের শেষ সীমানায় একটি পাহাড়ের মাঝের দিকে বেশ কিছুটা স্থান কেটে বানানো হয়েছে। ওই পাহাড়ের পাদদেশ দিয়েই বয়ে চলেছে মানস নদী। প্রথম 2 দিন হোমস্টের যিনি মালিক তার ছেলের নাম হচ্ছে প্রসাদ, তার গাইডে বেশ ভালোভাবেই পাহাড়, নদী, বনভূমির অপার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান উনি আর ওনার সেই ভাই। তৃতীয় দিন সকালে নাস্তা করছেন এমন সময় হোমস্টের যিনি মালিক, ওনারা কিন্তু এদেরকে অধিকারী বলে, অর্থাৎ হোমস্টের মালিক ওনারা বলেন হোমস্টের অধিকারী। তো সেই হোমস্টের অধিকারী তার যার নাম হচ্ছে প্রকাশ মাহাতো, তো তিনি জিজ্ঞেস করলেন যে ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, খাবার ঠিক আছে কিনা, সব টুকটাক কথা জিজ্ঞেস করে জানতে চাইলেন যে স্যার আজকে কোন দিকে যাওয়ার ইচ্ছা বলবেন। তখন এই হিমেলদার যিনি বড় ভাই উনি বললেন যে নদী ধরে একটু উপরের দিকে যেতে চাই আমরা। তখন আবার এই প্রকাশ মাহাতো উনি বললেন যে স্যার একটা অনুরোধ করি, আজ পূর্ণিমার দিন যদি আপনারা উপরের দিকে যান তাহলে সন্ধ্যার আগেই পাহাড় থেকে নেমে আসবেন দয়া করে। কেন? এই প্রশ্নটা যখন করেছেন তখন এই প্রকাশবাবু উত্তর দেন, পাহাড়ি নদী তো, পূর্ণিমায় এই নদীতে হরকাবান হয়, অর্থাৎ ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলে, হঠাৎ করে পানির একটা তীব্র প্রবাহ নেমে আসে, অল্প সময় থাকে। পার্বত্য এলাকাগুলোতেই এটাকে আসলে হরকাবান বা মরু এলাকাতেও কিন্তু এই হরকাবান হয়, এটাকে হারকাবান বলা হয়, হরকাবান বলে, আবার হরপা বানও বলে। এই যে বান মানে যেই বন্যা, এটা থেকেই মূলত এই যে হঠাৎ করে হয়তো এই জন্য কেউ এটাকে হরপা বা হরকা বা হারকা বলে, এর থেকেই হারকাবান, হরকাবান বা হরপাবান এই শব্দটা এসেছে আর কি। তো এটা যখন হয় তখন কিন্তু এর কাছাকাছি থাকা মোটেও নিরাপদ না।
যা সামনে আছে সবই কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যায়। উনি জানান যে এইদিকের সকলেই বিষয়টা জানে, আপনার অতিথি মানুষ, তাই জানিয়ে দিলাম। একথা বলেই প্রকাশ মাহাতো বাবু চলে যান। খাওয়া দাওয়া শেষ করে ওনারা উঠে ওই প্রসাদকে সাথে নিয়েই সেই দিনের ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে যান। নদীর উপরের দিকে উঠতে উঠতে প্রসাদকে ওই প্রকাশবাবুর কথাগুলো জানাতে সে হো হো করে হেসে ওঠে। তখন এই হিমেলদা আর ওনার ভাই দুজনই তার হাসি দেখে বেশ একটু ভেবাচেকাই খেয়ে যান। হাসির কারণ জিজ্ঞেস করতে প্রসাদ ওনাদেরকে শোনায় এক অদ্ভুত ঘটনা। স্থানীয় লোকগাথা অনুসারে মানস নদীর চলাচলের এই দিকটায় পাহাড়ের উপরের দিকে, অর্থাৎ যেদিক দিয়ে পানি অর্থাৎ নদীর পানি নেমে আসে, সেই দিকে কোনো একটি স্থানে পাহাড় গাছপালা দিয়ে ঢাকা বেশ নির্জন একটি স্থান রয়েছে, যে স্থানে নদীটি একটু প্রশস্ত এবং পানি বেশ শান্ত। শোনা যায় ওই জায়গার আশেপাশে একসময় ছোটখাটো এক সাঁওতাল গ্রাম ছিল। গ্রামের মানুষ নদীর ওই স্থানে তাদের নিত্য নৈমিত্তিক ধোয়া পাল্লা, গোসল, তারপর অন্যান্য যে কাজ, রান্নার যে পানি, তারপর খাবার পানি, এই জিনিসগুলো সংগ্রহ করত। সাঁওতালরা এমনিতে বাইরের মানুষের সাথে খুব বেশি মিশত না। নিজেরা চাষবাস, পশুপালন, কাপড় চোপড় বানানো, মধু সংগ্রহ ইত্যাদি কাজ করে জীবিকা নির্বাহ করত। সাধারণ মানুষদের মধ্যে খুব অল্প সংখ্যক ফেরিওয়ালা জাতীয় কিছু ছোট ব্যবসায়ীদেরকে প্রতি মাসে 4 দিন নিজেদের গ্রামে ঢোকার অনুমতি দিত। সেই 4 দিন কোনোভাবেই অমাবস্যা বা পূর্ণিমা থাকে না, এমন 4 দিন। ফেরিওয়ালা ছাড়াও প্রতি মাসের শেষ পূর্ণিমার পরের দিন একজন স্বর্ণ ব্যবসায়ীর গ্রামে যাওয়ার অনুমতি ছিল। তাদেরকে এমনভাবেই সময় দেওয়া হতো যে যাতে করে কারোর সাথে আসলে দেখা না হয়। কোনো এক পূর্ণিমার দিন দুপুরের পরে গ্রামে মেয়েদের চুড়ি, বালা, প্রসাধনী বিক্রয়কারী ফেরিওয়ালা আর সেই স্বর্ণ ব্যবসায়ী একই দিনে গ্রামে আসেন। আসলে কিন্তু একই দিনে গ্রামে আসার নিয়ম নাই, কেউ কারোর সাথে কিন্তু দেখা করতে পারে না, কারোর সাথে কারো দেখা হয় না। সাঁওতাল প্রধান তাদের একই দিনে, তাও পূর্ণিমার দিন প্রায় কাছাকাছি সময় আসার কারণে বেশ রাগান্বিত হয়ে দুজনকেই একসাথে ঝেঁটিয়ে বিদায় করে দেন। দুজনেরই মন খারাপ। দুজনই মন খারাপ করে গ্রাম থেকে বের হয়ে মানস নদীর পাড়ে এসে একজন আরেকজনকে দোষারোপ করতে থাকে। এই বেটা, তোর তো আসার কথা ছিল, তুই আসলি কেন? ও বলে, না না, আমার আসার কথা ছিল, তুই আসলি কেন? এরকম করে একজন আরেকজনকে দোষারোপ করছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ভিতরে শুরু হয় হাতাহাতি, এরপরে মারামারি। সেই মারামারিতে প্রসাধনী ফেরিওয়ালা বেশ আহত ক্লান্ত হয়ে সাঁওতালদের সেই ঘাট থেকে একটু উপরের দিকে একটি পাহাড়ের পাদদেশে বেশ বড় একটা টিলার আড়ালে বসে বসে বিশ্রাম নিতে থাকে। স্বর্ণকার ওই প্রসাধনী ফেরিওয়ালাকে মারধর করে অনেক আগেই চলে যায়। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। হঠাৎ লেকের ঘাটের দিকে কয়েকজন মানুষের গলা শুনে সাহায্য পেতে পারে এই আশায় টিলা থেকে একটু মাথা উঁচু করে তাকায় সেই ফেরিওয়ালা। কিন্তু সে মাথা তুলে দেখে কয়েকজন নয়, বরং বাচ্চারা ব্যতীত পুরো গ্রামের সকল নারী, পুরুষ, বৃদ্ধ সকলে হাতে মশাল, তারপর ভালো পোশাক পরা আর মুখে এক অদ্ভুত নকশা করে ঘাটের কাছে এসে জমায়েত হয়েছে। এরপর মশালগুলো পথের 2 ধারে সারিবদ্ধভাবে পুঁতে রাখে, যেন মনে হয় তারা কাউকে পথের নির্দেশনা দিচ্ছে, এবং নিজেরাও সারিবদ্ধভাবে মশালের পেছনে দাঁড়িয়ে নিজেদের ভিতরে নিচু স্বরে কথা বলতে থাকে। এভাবে কিছুক্ষণ যাবার পর ফেরিওয়ালা শুনতে পায় সাঁওতালদের গ্রামের দিক থেকে মৃদু ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে। আর সেই আওয়াজ শোনা মাত্র সকল সাঁওতাল মাটিতে উবু হয়ে শুয়ে প্রণাম করার ভঙ্গিতে পড়ে থাকে। মিনিটখানেক পরে ফেরিওয়ালা দেখে বিশাল দেহী বেশ কয়েকটি অদ্ভুত শিংওয়ালা ভয়ঙ্কর মূর্তি, অদ্ভুত নীল রঙের আলো ছড়ানো 2 মহিষের টানা রাজকীয় একটি গাড়ির সামনে পেছনে নিরাপত্তা প্রহরীর মতো এগিয়ে আসে নদীর ঘাটের দিকে। আর তাদের একদম পেছনে মাথায় টুপি দেয়া কালো আলখেল্লা পরিহিত একটি দীর্ঘকায় অবয়ব, 2 হাতে চেইনযুক্ত একটি ছোট ঘন্টা ঝুলিয়ে আসছে। সেই ঘন্টার শব্দই ফেরিওয়ালা শুনেছে এতক্ষণ। ঘাটের কাছে আসতেই ফেরিওয়ালার চোখ পড়ে মহিষে টানা সেই গাড়ির ভেতরের বিশালাকার একটি কফিন জাতীয় 4 বক্সের ভেতরে রাজ পোশাক পরিহিত 4টি হাত বিশিষ্ট বিশালাকার এক ভয়ঙ্কর অবয়বের দিকে। এই অবয়বটি শুয়ে আছে তার ভেতরে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ফেরিওয়ালা ভয়ে নড়াচড়াও বন্ধ করে দেয়। একটু পরেই ফেরিওয়ালা দেখে সেই ভয়ঙ্কর দর্শন প্রহরীর দল এবং সেই মহিষের গাড়ি সবাই লেকের ধারে পৌঁছে দাঁড়িয়ে যায়।
শুধু পেছন থেকে ঘণ্টা হাতে এগিয়ে আসে দীর্ঘকায় কালো পোশাকে আবৃত অবয়বটি। সে সবার সামনে এসে ঘণ্টাটি পানিতে ডুবিয়ে দেয় এবং সাথে সাথে পানির নিচেই ঘণ্টা বেশ জোরেই বেজে ওঠে। সেই শব্দে হঠাৎ লেকের পানি দুদিকে সরে যেতে থাকে এবং সরতে সরতে পুরো লেকটি খালি হয়ে যায়। ফেরিওয়ালা উঁচু স্থানে থাকায় সবকিছুই দেখছিল। পানি সরে গেলে সে দেখে লেকের ওপার খাড়া নিচে নেমে গেছে, একদম তলদেশে একটি গুহা মুখ। এপারে দাঁড়িয়ে থাকা সেই কালো পোশাকধারী আবার ঘন্টা বাজিয়ে আগে আগে হেঁটে গুহার দিকে এগিয়ে যায়, আর পেছনে আসতে থাকে প্রহরী আর কফিনের ওই গাড়িটা। গুহায় প্রবেশ করার পর হু হু করে চারদিক থেকে পানি এসে আবার ভরে যায় লেক। এই ভয়ানক দৃশ্য এটা কিন্তু ওই প্রহরী দেখছে। এই ভয়ানক দৃশ্য শেষ হয়ে গেছে এই ভেবে সে একটু স্বস্তি বোধ করতে গিয়ে হঠাৎ তার খেয়াল হয় গ্রামবাসীরা এখনো মাথা নুইয়ে উবু হয়ে প্রণাম ভঙ্গিতে মাটিতে পড়ে আছে। এমন সময় পানির নিচ দিয়েই ভেসে ওঠে ঘণ্টা ধ্বনি, আর সেই সাথে ভয়ানক হাড় হিম করা এক চিৎকার। ফেরিওয়ালা সেই চিৎকার সহ্য করতে না পেরে দুই হাতে কান চেপে ধরে। কিছুক্ষণ পরে অবশ্য সব চুপ হয়ে যায়। ফেরিওয়ালা আবার মাথা তুলে দেখে গ্রামবাসী আগের মতোই একই অবস্থায় আছে, আর লেকের পানিতে মৃদু আলোড়ন সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে সেই আলোড়ন প্রবল হয়ে ওঠে এবং হঠাৎ পানির নিচ দিয়ে প্রথমে মহিষের গাড়ি, আর সেই চার হাতের রাজকীয় পোশাকধারী অবয়বের বন্ধ কফিন, এখন কিন্তু ওই কফিনটা বন্ধ আর কি, আর এরপরে প্রহরীরা যারা ছিল আর কি তারা আছে, আর শেষে সেই কালো কাপড়ে আচ্ছাদিত দীর্ঘকায় অবয়ব। ফেরিওয়ালা দেখে কালো অবয়ব সবার পেছনে হেঁটে যাওয়ার সময় তার শরীর দিয়ে টুপ টুপ করে ফোটায় ফোটায় উজ্জ্বল কিছু পড়ছে। এত দূর থেকেও ফেরিওয়ালা স্পষ্ট বুঝতে পারছে এগুলো কিন্তু পানির ফোঁটা না। সেই অপার্থিব দলটি যেদিক দিয়ে এসেছিল একই দিকে ঘন্টা বাজাতে বাজাতে একটু পরে হারিয়ে যায়। ঘন্টার শব্দ সম্পূর্ণ মিলিয়ে যেতে গ্রামবাসীরা মাথা তুলে দাঁড়ায়। তাদের প্রধান কিছু একটা বলতেই গ্রামবাসীরা প্রত্যেকে একটি করে সেই ফোঁটা, যেই জিনিসটা জলজল করছিল কি ফোঁটা ফোঁটা উজ্জ্বল জিনিস, সেটা তুলে নিয়ে মাথায় ঠেকায়। সকলের নেয়া শেষ হলে তাদের যে প্রধান ছিল সে একটি ঝোলা ও মশাল নিয়ে মাটি থেকে একটি একটি করে বাকি সবগুলো ফোঁটা কুড়িয়ে নিয়ে আবার লেকের পাড়ে ফেরত আসে। তারপর কিছু একটা মন্ত্র পড়ে তার ওই ঝোলাটি উপর করে সবগুলো ফোঁটা পানিতে ফেলে দেয়। তারপর পেছনে না ফিরে সবাইকে নিয়ে গ্রামের দিকে হেঁটে যেতে থাকে। ফেরিওয়ালা প্রধানের মশালের আলোতে সেই ফোঁটা জিনিস দেখেই বুঝতে পেরেছে এগুলো খাঁটি সোনা। গ্রামবাসীদের যাওয়ার পথের দিকে লক্ষ্য রাখছিল ফেরিওয়ালা। তারা চলে যেতেই সে আবার মাথা উঁচু করে লেকের দিকে তাকিয়ে দেখে লেকের পানি একদম শান্ত। সে রাতে সে আর কোনো কিছু করার সাহস পায় না, সেখানেই সে ঘুমিয়ে যায়। পরদিন ভোরে সাঁওতালদের দৃষ্টি এড়িয়ে সে লোকালয়ে পৌঁছে যায়। কিছুদিন পর সে তার আপন বড় ভাইকে সবকিছু খুলে বলে। সব শুনে তার ভাই আর সে ওই স্বর্ণগুলো সংগ্রহের পরিকল্পনা করতে থাকে। পরের পূর্ণিমার আগের দিন রাতেই তারা সাঁওতাল গ্রামের কাছাকাছি পাহাড়ের উপরের একটি বেশ নিরাপদ ও গোপন জায়গায় অবস্থান নেয়। সতর্ক নজর রাখে কেউ যাতে তাদেরকে দেখতে না পারে বা তাদের উপস্থিতি বুঝতেও না পারে। ধীরে ধীরে আসে সেই রাত। দুই ভাই অপেক্ষা করতে করতে যখন খুবই বিরক্ত হয়ে গেছে, ঠিক তখনই তারা শুনতে পায় সাঁওতাল গ্রামবাসী টুকটাক নিজেদের ভিতর কথা বলতে বলতে এগিয়ে আসছে লেকের দিকে। আগের দিনের মতোই তারা মশাল জ্বালিয়ে পথের দুই ধারে রেখে মশালের পিছনে সারিবদ্ধভাবে অবস্থান নেয়। বেশ কিছু সময় পর শোনা যায় সেই কাঙ্ক্ষিত ঘন্টার শব্দ। ঘন্টার শব্দ শুনেই সেই ফেরিওয়ালা তার ভাইয়ের হাত আলতো করে গুঁতো দিয়ে বুঝিয়ে দেয় যে এই সেই শব্দ। তার ভাই ইশারা বুঝতে পেরে মনোযোগ দেয় সেই শব্দের দিকে, আর ওই দিকটাতে তাকিয়ে থাকে। একটু পরেই দেখা যায় সেই অবয়বকে, যার হাতে ঘন্টাটা ধরা, যার সামনে মহিষের গাড়ি, গাড়ির উপরে খোলা কফিন, কফিনের ভেতরে চার হাতের সেই বিশাল রাজকীয় পোশাক পরা একটা অবয়ব, এবং সেই গাড়ির সামনেও আর পেছনেও শিংওয়ালা বিশাল দেহী ভয়ঙ্কর সেই অস্তিত্বগুলো। ফেরিওয়ালা দৃশ্যটি দেখে ভাবছিলেন যে একই জিনিসের পুনরাবৃত্তি দেখছেন তিনি। অবশেষে একইভাবে আগের দিনের মতোই সবকিছু সম্পন্ন হয়ে যায়। সেই কালো অবয়ব চলে গেলে আগের মতোই গ্রামবাসীরা সারিবদ্ধভাবে একজন একজন করে একটি স্বর্ণের ফোঁটা তুলে নেয়, এবং গ্রাম প্রধান মশাল হাতে বাকি সবগুলো স্বর্ণের ফোঁটা তুলে নিয়ে ঝোলায় রাখে। সব নেওয়া শেষ হলে গ্রাম প্রধান আগের দিনের মতোই লেকের পাড়ে দাঁড়িয়ে কি একটা মন্ত্র পড়ে ঝোলা উপরে দিকে দিয়ে সবগুলো ফোঁটা পানিতে ফেলে দেন,
এরপর পেছন দিকে না ফিরেই গ্রামবাসীদেরকে সাথে নিয়ে গ্রামের দিকে ফেরত যান। ফেরিওয়ালা এবং তার ভাই এই সময়টার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। গ্রামবাসী ফেরত যাওয়ার পর তারা দুই ভাই টিলার উপর থেকে নিচে লেকের পাড়ে আসে। তাদের পরিকল্পনা ছিল যে গ্রাম প্রধান যে স্বর্ণগুলো ফেলে দেবে, সবাই চলে গেলে পানিতে ডুব দিয়ে সেগুলো তারা নিয়ে আসবে। সেই মতোই ফেরিওয়ালা নিজ বড় ভাইকে পাড়ে দাঁড় করিয়ে রেখে পানিতে ডুব দেয়। অল্প কিছু সময়ের মধ্যেই সে হাতে বেশ কিছু মাটি নিয়ে ভেসে ওঠে। বড় ভাই তাকে টেনে তুলে দুজন মিলে সেই মাটি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখে তার ভিতরে ছোট ছোট স্বর্ণের ফোঁটা। এগুলো দেখে তো দুই ভাইয়ের আনন্দ আর ধরে না। এরপরে বড় ভাই ছোট ভাইকে দাঁড় করিয়ে রেখে ডুব দেয়। সেও এক হাত মাটি নিয়ে উপরে ভেসে ওঠে। উঠেই সে স্থানীয় ভাষায় বলে, ভাই দেখতো, এবার মনে হয় বেশ বড় একটা স্বর্ণের টুকরা পেয়েছি। এই বলে নিজের হাতে ধরা যেই মাটির যেই অংশটা, এই মাটির অংশটা সে তার ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। ফেরিওয়ালা সেই মাটির অংশটা পানি দিয়ে ধুয়ে তাকিয়ে দেখে ভয়ঙ্কর একটা জিনিসটা তার হাতের তালুর উপর রাখা ছিল। সে দেখে এখানে মানুষের চোখের আকৃতির একটা জীবন্ত চোখ, বেশ বড় আকৃতির একটা চোখ তার হাতের তালুর উপরে। এটা এদিক ওদিক নড়াচড়া করছে, মনে হচ্ছে ভালো করে এদিক ওদিক দেখছে, আবার তার দিকেও তাকিয়েছে। এটা দেখে ফেরিওয়ালা ভয়ে এক চিৎকার দিয়ে হাতের উপরে থাকা চোখটি মাটিতে ফেলে দেয়। আর ঠিক তখনই পানির ভেতরে থাকা তার ভাইয়ের আর্তনাদ ভেসে আসে। সেদিকে তাকিয়ে আতঙ্কিত ফেরিওয়ালা দেখে একটা ভয়ঙ্কর দৃশ্য। সে দেখে লেকের পানির নিচে হুবহু তার ভাইয়ের মতোই দেখতে অতিকায় একটা মুখ, অর্থাৎ মুখমণ্ডলটা তার ভাইয়ের, হা করে তার ভাইয়ের কোমর পর্যন্ত গালের ভেতরে পুড়ে নিয়েছে। ফেরিওয়ালা কি দেখছে সে চিন্তা করারও সময় পায় নাই, তার আগে সেই বিশাল দানবীয় হা তার ভাইকে মুখে পুড়ে নেয়। এরপরই ওই মুখটা পানির নিচে চলে যায়। ফেরিওয়ালা সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মাটিতে। 3 দিন পরে জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে নিজের ঘরে। নিজ গ্রামবাসীদের মুখে শুনে 3 দিন আগে গ্রামের সীমানায় তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় গ্রামবাসী। সে কিভাবে নিজের এলাকায় এসেছিল কেউ তাকে আসলে জানায়নি, কেউ বলতেও পারে না। তখন সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। তার বড় ভাইয়ের কথা জিজ্ঞেস করলে সে সবকিছু খুলে বলে। সব শুনে গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে তার ভাইকে খুঁজতে সাঁওতাল গ্রামে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে এক রহস্যময় দৃশ্য। সেখানে কিছু খালি কুটির ছাড়া কিছুই দেখতে পাওয়া যায় না। সাঁওতাল গ্রামটি সম্পূর্ণ ফাঁকা। এই সাঁওতালবাসীর কি হয়েছে, তারা কোথায় গিয়েছে কেউ বলতে পারে না। এদিকে জ্ঞান ফেরার পর মাসখানেক ফেরিওয়ালা সুস্থ ছিল, তারপরই তার মানসিক বিকার দেখা যায়। একটা সময় সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। গ্রামের এদিক সেদিকে সে ঘুরে বেড়াতো, আপন মনে বিড়বিড় করে স্থানীয় ভাষায় কিছু বলতো। একটা কথা মাঝে মাঝেই বলতো, ওই পানির চোখ আছে, মুখ আছে, ও সব দেখে, ও সব খায়। মানস নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে এমন ভয়ানক একটি ঘটনা শুনে এই হিমেল বড়ুয়া ভাই আর তার অন্য যে ভাই, তাদের কিন্তু আর হাঁটার সাহস হচ্ছিল না। সেই দিন দ্রুত তারা আবার ওই হোমস্টেতে ফেরত আসেন। বাকি 2 দিন পাহাড়ের এদিক সেদিক ঘুরে আবার বাংলাদেশে ফেরত আসেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আপনাদের কাছে কি মনে হয় আসলে কি হয়েছিল? কেনই বা ওই সাঁওতাল গ্রামটা উধাও হয়ে গেল? তারা কি অন্য কোথাও চলে গিয়েছিল, নাকি তাদেরও ভয়ানক কোনো পরিণতি হয়েছিল? কেই বা এই ফেরিওয়ালাকে তার গ্রামের একটা সীমানা পর্যন্ত দিয়ে গিয়েছিল ওই লেকের পাড় থেকে? এটা এক অজানা রহস্য। এই সাঁওতাল গ্রামবাসী যে কোথায় চলে গেল, এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলে থাকেন। তবে এর পিছনে এই যে ঘটনাটা রয়েছে, এটাও কিন্তু সত্য, যেটি আজকে আপনাদের হরর ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি জুবাইর ইসলাম ভাইকে। আজকের ঘটনাটি ছোট ছিল, জুবাইর ইসলাম ভাই যেভাবে পেয়েছেন সেভাবেই আমাদেরকে দিয়েছেন। সবসময় যে ঘটনা বড় হবে এটা তো কোনো কথা না, বড় হবে, মাঝারি হবে, ছোট হবে, এটাই কিন্তু আসলে যারা ঘটনা সংগ্রাহক তাদের একটা বৈশিষ্ট্য। সবসময় কিন্তু বড় ঘটনা পাওয়া যায় না, তবে ঘটনা ছোট হলেও আমার কাছে অসাধারণ লেগেছে। আবারও ধন্যবাদ জানাচ্ছি জুবাইর ইসলাম ভাইকে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের আজকের 500 স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের শেষ ঘটনায়।